নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সহজে পড়াশোনা, যেখানে পড়াশোনা হবে খুব সহজে। ঠিক আছে, তো সবাইকে আমাদের এই নতুন চ্যানেলে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছো। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। ঠিক আছে, তো এই ইংলিশ গ্রামার কাদের জন্য ইম্পর্টেন্ট? সমস্ত ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, যারা একদম ছোট থেকেই পড়ছো। ঠিক আছে, 5, 6, 7, 8 মানে 3 থেকে বলতে পারো, সবকেই কিন্তু সব ক্লাসের বাচ্চাকেই কিন্তু গ্রামার শিখে রাখা উচিত। তার কারণ এই গ্রামার তোমার কিন্তু ইংলিশটাকে কিন্তু মজবুত করবে। ইংলিশের যে রাইটিং, সেটা কিন্তু গ্রামার কিন্তু মজবুত করবে। সেহেতু গ্রামার অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, এখানে তোমরা যারা একাডেমিক লাইনের স্টুডেন্ট আছে অথবা যারা অন্যান্য লাইনের স্টুডেন্ট আছে, সবাই কিন্তু ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমরা একদম গ্রামার শুরু করছি, এবং এই গ্রামার যেই টপিকটা আমরা নিয়েছি, এখান থেকে তোমরা কিন্তু রাইটিং, লেখা শিখতে পারবে। আশা করি সকলেই জানো, যেমন মাধ্যমিকে যেমন 3টে রাইটিং থাকে, সেখানে তোমাদের লিখতে হয়, তাই না? ডেসক্রিপটিভ আকারে তোমাদের রাইটিংগুলো লিখতে হয়, লেটার রাইটিং, ঠিক আছে, প্রেসি রাইটিং, অনেক কিছু কিন্তু থাকে। ওকে, প্রেসি থাকে না, প্রেসিটা তোমার 11-12 থাকে। এবং 11-12 যে প্রবলেমটা হয়, 11-12 কিন্তু আর তোমার সিন দেওয়া থাকে না। যেরকম মাধ্যমিকে আমরা দেখি যে সিন দেওয়া থাকছে, কোনো একটা গল্প দেওয়া থাকছে, ওইটা দেখে দেখে অ্যান্সারটা লিখতে হয়। কিন্তু 11-12 মানে তোমার হায়ার স্টেটে যখন তুমি উঠে যাবে, তখন দেখবে তোমার কিছু দেয়া থাকবে না, জাস্ট তোমাকে লিখতে হচ্ছে। ফলে কিন্তু প্রবলেমে কিন্তু আমরা পড়ি, তাই না? বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন প্রবলেম হয়, তারা মুখস্থ করে। তো মুখস্থ করলে কিন্তু হবে না, লেখা কি করে একটা সেন্টেন্সকে বানাতে হয় সেটা কিন্তু শিখতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আজকে শেখাবো। এটা ইম্পর্টেন্ট হবে, যেটা তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা যদি ভালো করে শিখতে পারো, তাহলে কিভাবে সেন্টেন্সটাকে মেকিং করা হয়, টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুটো যদি ভালো করে শিখে রাখতে পারো, কি করে সেন্টেন্স বানানো হয়, সেটা তোমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ইউজ করতে পারো, এবং ডেসক্রিপটিভ কি করে লিখতে হয় সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। তো অবশ্যই ক্লাসেসগুলো দেখো। আশা করি ইংলিশের প্রতি যে ভয়, যে লিখতে পারি না, কিচ্ছু লিখতে পারি না, সেই ভয়টা আস্তে আস্তে ছুটে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে ক্লাস। আজকে ক্লাসে যে টপিকটা করাবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। ঠিক আছে, এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে তোমার চুক্তি। ওকে, তো দেখো, এখানে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু হাত মেলাচ্ছে, মানে তারা কিন্তু চুক্তি করছে। বলছে তুই আর আমি, ঠিক আছে, তুই আর আমি দুজনে কিন্তু একই রকম, কেউ কাউকে ছাড়া কিন্তু থাকতে পারবো না। তুই যদি আলাদা হয়ে যাস, আমি যদি আলাদা হই, তাহলে কিন্তু মানে সেন্টেন্সটা ক্রিয়েট হবে না, তাই না? এই যে ভার্ব, এই ভার্বকে কিন্তু সেন্টেন্সের প্রাণ বলা হয়। আশা করি সকলেই জানো ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। তার কারণ ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য গঠিত হতে পারে না। কোনোদিন দেখেছো কোনো একটা বাক্যে যে আমি বলে থেমে গেছো? আমি বলে থেমে গিয়ে কি কোনো ভার্ব হয়, সেন্টেন্স হয়? ধরো না, আই বললাম, আই বলে কি কোনো সেন্টেন্স হয়? হয় না। যদি আমি বলি আই গো, আমি যাই, তাহলে হয়ে গেল একটা সেন্টেন্স। যদি বলি আই ইট, তাহলে হয়ে গেল একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। এই জন্য ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়, আত্মা বলা হয়। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সবকিছু জানবো। তো আমরা একদম বেসিক থেকে শুরু করছি, সেহেতু সাবজেক্ট একদম বেসিক থেকে শুরু করছি। ঠিক আছে, তো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, যে বলো তো সাবজেক্ট কাকে বলে? বাংলাতে পড়েছো তোমরা উদ্দেশ্য বিদেহ, তাই না? তাহলে বলো তো সাবজেক্ট প্রেডিকেট কি, জিনিসটা কি? তো সাবজেক্ট প্রেডিকেট হচ্ছে এমন একটা জিনিস, যে একটা সেন্টেন্সে, ঠিক আছে, ভালো করে বুঝবে, একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, একটা সেন্টেন্সে বা একটা বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, বা যে কোনো কিছু করে, যে হচ্ছে ডুয়ার, যে কোনো কাজ করে, তাকে আমরা বলি সাবজেক্ট, বা ডুয়ার অফ দ্য অ্যাকশন কি বলা হয়, তাকে বলা হয় সাবজেক্ট। আমি একটু লিখে দিই, বা ডুয়ার অফ দ্য অ্যাকশন, ACTION। ওকে, তাহলে কি বলা হচ্ছে, তাকে সাবজেক্ট বলা হচ্ছে, অথবা ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে সেই কাজটার যে যে করছে, ঠিক আছে, কর্তা, তাকেই কিন্তু বলা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে, সে হয়ে গেল সাবজেক্ট। যেমন তোমাকে উদাহরণ আমি দেখিয়ে দিই। ধরে নাও, আমি বললাম যে ইট আই ইট আই ইট রাইস, তাহলে কি আমি ভাত খাই? তাহলে ভাতটা কে খাচ্ছে? কার দ্বারা ভাতটা খাওয়া হচ্ছে? তাহলে এখানে মেন যে কাজটা, এই যে খাওয়া, ইটটা তো ভার্ব, তাই না? ইটটা হয়ে গেল কি ভার্ব। তাহলে এই যে ভার্ব, যে কাজটা করা হচ্ছে খাওয়াটা, সেটা কে সম্পাদন করছে? সে কে করছে কাজটা? আই করছে, মানে আমি করছি, তাই না? আমি করছি, তাহলে এই আমিটা হয়ে গেল সাবজেক্ট। ওকে, আর বাদ বাকি যেটা পড়ে থাকলো, সাবজেক্ট বাদে যে অংশটা পড়ে থাকে এক্সটেনশন হিসেবে, এক্সট্রা হিসেবে, সেটা হয়ে গেল তোমার প্রেডিকেট। ওকে, বোঝা গেল? তাহলে সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা তাকে বলা হয় সাবজেক্ট। আর যেটা বাড়তি যে তোমার যে ধারণা বা বাড়তি যে ইনফরমেশন যেটা দেয়, ঠিক আছে, সেটা হয়ে গেল প্রেডিকেট। অন্য কথায় বলা হয়, বাংলা কথায় বিদেহ। ওকে, তাহলে বোঝা গেল সাবজেক্ট আর প্রেডিকেট কি, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এরকম অনেক সেন্টেন্সের উদাহরণ তোমরা দিতে পারো। যেমন হি সিংস এ সং, সে একটা গান গাইছে, বা সে সরি, হি সিংস এ সং মানে সে গান গায়। ঠিক আছে, তাহলে হিটা হয়ে গেল সাবজেক্ট, বাদ বাকি সিংস এ সং হয়ে গেল প্রেডিকেট। ওকে, বোঝা গেল? তাহলে সাবজেক্ট প্রেডিকেট কি, আশা করি বুঝতে পারলে। এবং আরেকটা ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, যেটা হচ্ছে তোমরা আশা করি শুনেছো অবজেক্ট। কি শুনেছো? অবজেক্ট।
একটু এই বিষয়টা ক্লিয়ার করার পরে আমরা মেন জায়গায় ঢুকছি, ঠিক আছে? অবজেক্ট, OBJECT। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে তোমার কর্ম। কি বললাম? অবজেক্ট মানে হচ্ছে কর্ম, যেই কাজটা করে, ঠিক আছে? কর্তা যেই কাজটা করে বা উদ্দেশ্য যেই কাজটা করে সেটাকে আমরা বলি অবজেক্ট। ওকে, ধরে নাও, তোমাকে উদাহরণ দিই। একটা ফুল গাছ যেমন টবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তাই না? একটা ফুল গাছ টবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, বা একটা ফুল গাছ কোনো মাটির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? বা একটা বাড়ি যদি বলে তাহলে সেই ভিতের উপর কিন্তু দাঁড়িয়ে থাকে, তাই না? তেমনি ইংলিশ সেন্টেন্স একটি বিশেষ স্ট্রাকচারের উপর গঠিত হয়, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। একটু ওয়েট করো, একটু লিখে দিই আমি। যেই স্ট্রাকচারটার উপর আমাদের টোটাল ইংলিশটা দাঁড়িয়ে আছে, সেন্টেন্স যে মেকিং এর যে ফর্মুলা, সেটা হয়ে গেল, সেটা হচ্ছে সাবজেক্ট, সংক্ষেপে লিখছি সাবজেক্ট KSUB, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হবে? প্লাস হবে এক্সটেনশন। কি হবে? এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাড়তি যে তথ্যটা, ঠিক আছে? কিন্তু আমরা এরকম করে শিখেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, না, কখনোই না। অবজেক্ট বললে কিন্তু সেটা ব্যাপারটা পরিপূর্ণ হচ্ছে না, এখানে কিন্তু এক্সটেনশন বলতে হবে, ঠিক আছে? এক্সটেনশন মানে সেটা তোমার অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কোনো কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম কিন্তু হতে পারে। আর অবজেক্ট মানে কিন্তু শুধুমাত্র কর্মকে কিন্তু হয়ে গেল, ওটা খুব ছোট ধারণা, ঠিক আছে? এখানে আমরা বলবো এক্সটেনশন। এটা হচ্ছে সেন্টেন্স তৈরি করার মেন ফর্মুলা, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ওকে, তাহলে অবজেক্ট কাকে বলে? প্রশ্ন হচ্ছে তাহলে অবজেক্ট কাকে বলে, ঠিক আছে? না, ভার্বকে, এই যে ভার্বকে যদি আমি কে বা কি দ্বারা যদি প্রশ্ন করি, কে কি, সরি, ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটা হয়ে গেল অবজেক্ট, ঠিক আছে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হলো অবজেক্ট। যেমন তোমার যদি আমি বলি, উদাহরণটা আমি একটু লিখে দিই, দাঁড়াও, এখানেই লিখি। যদি লিখি দে গেভ মি এ ফ্লাওয়ার ভেজ, দে গেভ মি এ ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার ভেজ। ভেজ মানে হচ্ছে ফুলদানি, হ্যাঁ? তাহলে তারা দিল আমাকে কি? একটা ফুলের ফুলদানি, ঠিক আছে? তারা দিল আমাকে একটি ফুলদানি। তাহলে এখানে যদি আমি বলি কি দিল, তারা দিল, তাহলে তারা এটা হয়ে গেল তোমার সাবজেক্ট, তাই না? এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে আমি অবজেক্ট খুঁজে বার করবো, তাহলে ভার্বকে আমি প্রশ্ন করব কি দিল? কি দিল? ফুলদানি দিল, তাই না? ফ্লাওয়ার ভেজ। তাহলে এই যে ফুলদানি, এটা হলো কি? এটা হয়ে গেল আমাদের কি হবে? ওটা হয়ে গেল অবজেক্ট, ঠিক আছে? তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন যেটা উত্তর পায় সেটা হচ্ছে অবজেক্ট। আবার এখানে আরেকটা অবজেক্ট আছে, দেখো, কাকে দিল? কি দিল? তো বললাম যে ফুলদানি দিল, তাহলে কাকে দিল? আমাকে দিল, মি মানে কি? আমাকে, ঠিক আছে? তাহলে এই মিটাও কিন্তু অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? এখানে দুটো অবজেক্ট হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? যেটা তোমার প্রাণ বোঝাবে, যেটাতে প্রাণ আছে বা ব্যক্তিবাচক বোঝাবে, সেটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটাতে তোমার বস্তুবাচক বোঝাবে সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট। এখানে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে তোমার ফ্লাওয়ার বেস, আর আর ইনডাইরেক্ট যেটা অবজেক্ট সেটা হচ্ছে তোমার এই যে মি, মানে এটা তোমার প্রাণীবাচক বোঝাচ্ছে বা ব্যক্তিবাচক, ওর জন্য এটা ইনডাইরেক্ট হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারলে। আই হোপ ক্লিয়ার। সাবজেক্ট কি, অবজেক্ট কি, সমস্ত ক্লিয়ার হলো। এবার ভার্ব কি একটু ক্লিয়ার করে দিই, দিয়ে আমি মেন ক্লাসে চলে যাচ্ছি। এই যে ভার্ব কি, যদিও আমি ভার্ব কি বলে দিয়েছি, ভার্ব মানে হচ্ছে যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে, যার দ্বারা কোনো মানে কোনো কাজ, যে কোনো কাজ করা বোঝাবে, সেটা হচ্ছে তোমার ভার্ব। যেমন যদি আমি বলি প্লে, প্লে মানে কি? খেলা করা, ঠিক আছে? প্লে। সিং, SING, সিং মানে কি? গান গাওয়া, ঠিক আছে? ডান্স মানে কি? নাচ করা, ঠিক আছে? আরো আছে, তুমি অক, অক মানে হাঁটা, ঠিক আছে? WALK, অক মানে হাঁটা, ঠিক আছে? ড্রিঙ্ক মানে পান করা, স্লিপ মানে ঘুমোনো। দেখো, স্লিপ মানে ঘুমোনো, ঘুমোনোটা কিন্তু কাজ করা। তো আবার তোমার মা বাবা কি বলে, যাই সারাদিন ঘুমিয়ে আছিস, কাজ কাম নাই, মা বাবাকে বলবে যে ঘুমোনোটা কিন্তু কাজ করা, ঠিক আছে? দাদা বলেছে যে ঘুমোনোটা কাজ করা, স্লিপ, ঠিক আছে? তাহলে এরকম কিন্তু যার দ্বারা কোনো কাজ করা বোঝাবে, যে অর্থ দ্বারা, সেগুলোকে আমরা বলি ভার্ব, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবার চলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝে নিই। তাহলে এই যে যেটাগুলো বলছিলাম, এই যে সাবজেক্টের সম্পর্কে, সাবজেক্টের সাথে যে ভার্বের যে সম্পর্ক, যে রিলেশন, সেটাকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট আলাদা, ভার্ব আলাদা হবে না। এদের দুজনের মাইন্ডসেট, দুজনের কিন্তু বিবেচনা একই রকম হতে হবে, তাহলেই কিন্তু একটা সেন্টেন্স কিন্তু সঠিকভাবে গ্রামাটিক্যাল এরর ফ্রি কিন্তু গঠিত হবে, ঠিক আছে? তো দেখো, যেরকম কিন্তু আমাদের কিন্তু একসঙ্গে থাকতে হবে, মারপিট কিন্তু করলে হবে না। আমরা অনেক সময় দাঙ্গা করি, তাই না? মারপিট করে আমাদের দাদা দিদি সব সাথে, তো সবাই মিলে একসঙ্গে থাকলেই কিন্তু মানে জিনিসটা কিন্তু ভালো, ঠিক আছে? তো দেখো, সাবজেক্ট এগ্রিমেন্ট মানে যেটা বুঝি আমরা বেসিক একটা কথাই, যে যে নিয়ম বা যে পদ্ধতির মাধ্যমে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক নিরূপণ হয় বা তৈরি হয়, সেটাকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, SVA। ওকে, SVA, সাবজেক্ট এগ্রিমেন্ট। তাহলে যে নিয়ম প্রণালীর মাধ্যমে সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক সেটা আমরা দেখতে পাই, সেটাই হয়ে গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটার যে মূল কথা, এটার যে মেইন কথা, সেটা হচ্ছে
এটা যদি মনে রাখতে পারো, দেখবে ক্লাস 10-এ 3টে মার্ক আসে, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের ফর্ম, সঠিক ফর্ম বা কারেক্ট ইউজেস অফ ভার্ব। 3টে নাম্বার কিন্তু এখানে মাধ্যমিকে তোমরা কিন্তু মানে পাবে, এবং তার সাথে তো লেখা তো শিখতেই পারছো। এইগুলো শিখলে তোমাদের সেন্টেন্স কি করে তৈরি করে, ঠিক আছে, সবগুলো কিন্তু শিখতে পারছো। 11-12 সমস্ত ক্লাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসগুলো, ঠিক আছে। এক ভার্বে তোমরা গ্রামারের জন্য ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে তোমার লেখার জন্য, রাইটিং এর জন্য, ঠিক আছে। দুটো কিন্তু একসঙ্গে শেখাচ্ছি। তো এটা জানবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট, এই যে সাবজেক্টের কথা বললাম একটু আগেই, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি গো? সিঙ্গুলার মানে জানো? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। এক বচন মানে কি? একটা বোঝাবে। কটা বোঝাবে? এক বচন মানে হচ্ছে তোমার একটা, সবসময় একটি বোঝাবে, ঠিক আছে, একটি। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। ধরো না বললো যে অন পেন, অন পেন, অন পেন মানে কি? একটি পেন। যদি আমি বলি টু পেন, যদি আমি বলি টু পেন, তাহলে কি হয়ে গেল? একের অধিক হয়ে গেল। তাহলে একের যখন অধিক হবে তখন সেটাকে আমরা বলছি প্লুরাল, PLURAL। প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে বহু বচন। প্লুরাল মানে হচ্ছে বহু বচন, ঠিক আছে। তখন আমরা এক বচন বলবো না, তখন হবে বহু বচন। বোঝা গেল? তাহলে সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। একের অধিক যখন বোঝাবে, একের বেশি যখন বোঝাবে তখন হবে প্লুরাল। তাহলে আমরা জানলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি? ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা কিন্তু তোমার প্লুরাল হবে, মানে একই রকম হবে। সাবজেক্ট যা হবে সেটা ভার্ব হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হবে। এটা হচ্ছে মেন কথা, এটা একদম মাথায় গেঁথে দাও, একদম মাথায় গেঁথে দাও, এটা ভুললে চলবে না, ঠিক আছে। এটার উপরই সমস্ত যে খেলাগুলো হয় ইংলিশের, মানে সেন্টেন্স ভেঙে, সবগুলো কিন্তু এই সমস্ত খেলাগুলোর উপরে ডিপেন্ডেড। ওকে, এটা একদম মনে রাখো। এই যে দেখো সাবজেক্ট আর ভার্ব কিন্তু হাত মিলাচ্ছে, বলছে আমরা দুই ভাই শিবের গজন গাই, ঠিক আছে, এই যে ব্যাপার, ঠিক আছে। মানে দুজনে কিন্তু একসঙ্গে মেলামেশা করছে, মানে একসঙ্গে থাকতে হবে তাদেরকে, তাছাড়া কিন্তু একটা সেন্টেন্স ভালোভাবে তৈরি হবে না। ওকে, বোঝা গেল? এবার চলে আসো, এবার চলে আসো, বলছে এখন জানা দরকার কোন সাবজেক্ট, ঠিক আছে, গুলো থাকলে ভার্ব হবে সিঙ্গুলার আর কোন সাবজেক্ট গুলো থাকলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। একটু আগে বললাম, এবার যেটা রুলস, যেটা সিঙ্গুলার সাবজেক্ট সবসময় কি হয়? সিঙ্গুলার ভার্ব নেয়, যেটা শিখালাম সেটাই। সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে। এবার চলে আসো আমরা রুলসের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো কি বলছে, হি সি ইট, হি সি ইট, কোনো কিছু নাম এগুলোর পর সবসময় কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে। হি, হি এর পর কি হবে? হি এর পর যে ভার্বগুলো বসবে সেগুলো সবগুলো সিঙ্গুলার হয়। হি এর পর কি কি বসে বলো তো? এর পর ইজ বসে, তাই না? এরপর ইজ বসে, এরপর কি বসে? এরপর হ্যাজ বসে, তাই না? এরপর আর কি কি বসে বলো? এরপর অস বসে, ঠিক আছে। আর কি কি বসে? আরো অনেক কিছুই বসে। তাহলে এই সমস্ত ভার্ব, যেই তোমার হেল্পিং ভার্ব বলতে পারো বা বি ভার্ব বলতে পারো, এই ভার্বগুলো কিন্তু সবগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। অনেক সময় কনফিউজিং হয় যে হ্যাভ করবো না হ্যাজ করবো। হ্যাজ কি? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, কিন্তু হ্যাভ হয়ে গেল প্লুরাল। অজ হচ্ছে সিঙ্গুলার, আবার ওয়ার হয়ে গেল প্লুরাল, ঠিক আছে। ইজ হচ্ছে সিঙ্গুলার, আবার আর হয়ে গেল কিন্তু প্লুরাল, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করে দেখে নাও। এখানে একটা উদাহরণ সুন্দর করে দেওয়া আছে যে অন ডগ, অন ডগ মানে কি? অন ডগ মানে হচ্ছে একটি কুকুর, একটি, তাই না? অন ডগ মানে একটি, তাহলে একটি মানে সাবজেক্ট, এটাই তো সাবজেক্ট, তাই না? তাহলে এটা বাক্যের সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা হচ্ছে কি? একটি বললে মানে এক বচন, এক বচন মানে কি? সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি হবে? ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হয়েছে। এখানে কখনো কিন্তু আর বা এম কিন্তু আমরা বসাবো না, তার কারণ সাবজেক্ট সিঙ্গুলার, সেহেতু ভার্বটা কি হবে? ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে কি? অন ডগ ইজ সিটিং অন দা গ্রাস। কিন্তু যদি এখানে অন ডগ যদি না থাকতো, যদি এখানে যদি টু ডগস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ইউজ করতাম না। এখানে কি করতাম? এখানে কি করতাম? আর করতাম। এখানে যদি টু ডগস থাকতো তাহলে এখানে কি করতাম? আর করতাম। তাহলে কি? টু ডগস আর সিটিং অন দ্য গ্রাস। এই যে দেখো নিচে লেখা আছে টু ডগস আর সিটিং অন দ্য গ্রাস, মানে এখানে দুটো ডগের কথা বলা হয়েছে, সেহেতু কিন্তু আমরা ইজ লিখলাম না, ভার্বটাকে প্লুরাল করে দিলাম। তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে আর। ওকে, বোঝা গেল? যদি বুঝতে পারো তাহলে ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও কেমন লাগলো। আর যদি ক্লাসগুলো ভালো লাগে, এরকম ক্লাস আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, ঠিক আছে। নেক্সট দেখো, এবার উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো প্রথম মক টেস্ট বা প্র্যাকটিস দেখো, তোমাদের কিন্তু আমি হোম টেক্সট দেবো, সবাই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, ঠিক আছে। ইট, ইট, ইটটা কি? ইট মানে ইহা, ইহা মানে একটাই বোঝায়, তাই না? ইট ইজ হবে না আর হবে? ভালো করে বলে, একটাই বোঝাচ্ছে, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে আর হবে না, কি হবে? ইজ হবে। তাহলে ইট ইজ কল্ড আর্থকুইক, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আর্থকুইক, ভূমিকম্প বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো 2 নাম্বার, ডাউট সিস্টেম। ডাউট সিস্টেম মানে জানো? এই যে তোমরা মনে মনে স্বপ্ন দেখো যে বড় হব, চাকরি বাকরি করবো, ঠিক আছে,
টাকা ইনকাম করব, বিয়ে করব, এই যে বিয়ের পর যেটা তোমরা নাও না মেয়ের বাবার কাছ থেকে, যে এত টাকা লাগবে, না তো বিয়ে করবো না, এই ওটাকে বলা হয় ডাউরি সিস্টেম, পণ প্রথা, ঠিক আছে? কেউ রাগ করো না, হ্যাঁ? ডাউরি সিস্টেম এটাকে বলা হয় পণ প্রথা, ঠিক আছে? তো বলছে ডাউরি সিস্টেম মিন না মিনস, কোনটা হবে? মিন হবে না মিনস হবে? টেকিং মানি ফ্রম দ্য ব্রাইডস প্যারেন্টস, মানে কনের বাবার কাছ থেকে, ঠিক আছে? টাকা নেওয়া হয়। তো এটার আগে একটু জিনিস তোমাদের একটু শিখিয়ে দিই, ঠিক আছে? এখানে একটু একটু ব্যাপারটা শিখিয়ে দিই। অনেকেই প্রশ্ন হতে পারে যে দাদা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো? ঠিক আছে? এই যে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে ধরে নাও আমি লিখে দিলাম যে ইট, ই-এ-টি, এই ইট ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো? তো খুবই সহজ নিয়ম, ভার্ব এর সাথে, একটু দাঁড়াও, ভার্বের সাথে, ঠিক আছে? VERB, ভার্বের সাথে এস বা ইএস যোগ করে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করে ভার্বটা কি করা হয়? ভার্বটা কিন্তু সিঙ্গুলার করা হয়। কি করা হয়? সিঙ্গুলার। SINGU, এটা লিখে নাও, একটু একটু লিখে নাও খাতায়, ঠিক আছে? একটা জায়গায় করে স্টার মার্ক করে এটা লিখে নাও। ভার্বের সাথে এস বা ইএস যোগ করে কি করা হয়? ভার্বটাকে সিঙ্গুলার করা হয়, ঠিক আছে? যেমন আমরা দেখেছি সাবজেক্টের সাথে এস বা ইএস যোগ করে কি করা হয়? সেটাকে প্লুরাল করা হয়। ভার্বের শেষে মানে সাথে কিন্তু সেটা উল্টোটা, ভার্বের সাথে এস বা ইএস করে সেটাকে সিঙ্গুলার করা হয়, প্লুরাল কিন্তু করা হয় না, ঠিক আছে? আর যেই ভার্বগুলো এস বা ইএস নেই, এমনি থাকে, ঠিক আছে? একদম সিম্পল, সেটা হয়ে গেল তোমার প্লুরাল, ঠিক আছে? প্লুরাল ভার্ব। উদাহরণ যদি বলি তাহলে ইট, ইট এটা হয়ে গেল প্লুরাল ভার্ব, প্লুরাল, ঠিক আছে? আর ইটের সাথে যদি আমি ইটস লাগিয়ে দিই, EATS, ইটস লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল সিঙ্গুলার। এস বাই এস যোগ করে সিঙ্গুলার করা হয়, আর যদি এস বাই এস না থাকে তাহলে সেটা হয়ে গেল প্লুরাল ভার্ব। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো, তাহলে উত্তর দাও। ডাউরি সিস্টেম, পণ প্রথা, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, এটা তো প্লুরাল না যে একের অধিক বলছে, এটা তো না। পণ প্রথা একটা প্রথাকে বলছে, তাহলে এখানে কি হবে? মিন হবে না মিন্স হবে? আমি কি বললাম? ভার্বের সাথে এস বাই এস যোগ করে সেটাকে কি করা হয়? সিঙ্গুলার করা হয়। তাহলে ভার্বের সাথে দেখো লাস্টে এস আছে, তাহলে এটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে কি হবে? ডাউরি সিস্টেম মিন্স টেকিং মানি ফ্রম ব্রাইডস প্যারেন্টস। ওকে, নেক্সট দেখো 2 নাম্বার, রোহান অর্কস না অর, কোনটা হবে? রোহান, রোহান কি? রোহান সাবজেক্টটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার কি করে? সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? একটু আগে বললাম ভার্বের সাথে এস বাই এস যোগ করে সেটাকে সিঙ্গুলার করা হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? অর্ক না অর্কস? যেটার সাথে এস আছে তাহলে অর্কস হয়ে যাবে সিঙ্গুলার, তাই না? তাহলে অর্কস হবে সঠিক উত্তর। এবার এটা তোমরা নিচে করো, ঠিক আছে? এটা তোমাদের হোম টাস্ক দিচ্ছি, এটা নিচে করো। এই যে এটা তোমাদের হোম টাস্ক দিলাম, HW দিলাম, এটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? লিখবে এরকম করে HW দিয়ে ওখানে অ্যান্সারটা লিখবে যে এই কোনটা হবে, বার্ক হবে না বার্কস হবে, কোনটা হবে? ডগ বলেছে, দ্য ডগ, ডগ মানে কি? একটা ডগের কথা বলছে, তাহলে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, বার্কস না বার্ক? সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যারা যারা সঠিক করবে তার মানে তোমরা শিখে গেছো, সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো, অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট দেখো, রাম সিং হবে না সিংস হবে? রাম একা, রামের তো কেউ নেই, তাই না? তোমাদের মতো তার ডবল ডবল না, রাম একা থাকে, তাহলে রাম সিংস এ সং, রাম কি? রাম একটা গান গায়, রাম গান গায়, ঠিক আছে? রাম একটা গান গায়, তাহলে কি হবে? সিং হবে না সিংস হবে? অবশ্যই সিংস হবে। ভার্বের সাথে এস বা ইএস যোগ করে ভার্বটা কি করে? সিঙ্গুলার করা হয়। ওকে, অজানা কথা জেনে নাও যে হি এর পর ভার্ব, যে ভার্বগুলো বসে, ভার্বের যে ফর্মগুলো বসে তাকে কিন্তু সিঙ্গুলার ভার্ব বলে। একটু আগে বললাম যে হি এর পর কি কি বসে? ইজ বসে, হি বসে, সরি হ্যাজ বসে, অজ বসে, তাহলে এগুলো হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। মনে রাখার জন্য নিয়ম যে হি এর পর যে ভার্বগুলো বসে, যে বি ভার্বগুলো বসছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? ইজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, অজ হচ্ছে সিঙ্গুলার। আর এর যে বিপরীত যেগুলো তোমার হ্যাজ এর পর যে হ্যাভ, ঠিক আছে? হ্যাভ, আর, ঠিক আছে? ওয়ার, এগুলো হয়ে গেল প্লুরাল ভার্ব। ওকে, আশা করি বুঝতে পারলে। এগুলো একটু একটু খাতায় নোট ডাউন করে নেও, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট রুলস, এটা দিয়ে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করবো। তো নেক্সট রুলস হচ্ছে অ্যান্ড দ্বারা দুটি যদি অবজেক্ট সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। খুবই সহজ জিনিস। অ্যান্ড মানে কি? এবং, তাহলে যদি বলি আই অ্যান্ড ইউ, ঠিক আছে? আই অ্যান্ড ইউ কি হবে? গো হবে না গোজ হবে? গো হবে না গোজ হবে? গো হবে, তাই না? দুটো, একের অধিক, আমি এবং তুমি গো টু মার্কেট, গো টু মার্কেট, আমি এবং তুমি কি করছি? বাজার যাই, ঠিক আছে? তাহলে দুটো বোঝালে কিন্তু তোমার কি হবে? অ্যান্ড দ্বারা কিন্তু দুটো সাবজেক্টকে বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু দুটো হয়ে যাচ্ছে। দেখো উদাহরণটা দেখো, অমল অ্যান্ড বিমল, দুজন আলাদা আলাদা পার্সন, অমল আলাদা, বিমল আলাদা, ঠিক আছে? তুমি আর তোমার বন্ধু, তাহলে কি হবে? আর হবে না ইজ হবে? আর হবে, ইজ কেন হবে? দুজন আছে, একের অধিক, মানে প্লুরাল হয়ে যাচ্ছে, বহু বচন। তাহলে কি হলো? অমল অ্যান্ড বিমল আর স্টাডিং। ওকে, নেক্সট দেখো, এখানে আর একটা হোম টাস্ক দেবো তোমাদের, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে মাদার অ্যান্ড আই, মা এবং আমি, গো হবে না গোজ হবে ফর মর্নিং অফ টুগেদার? কি হবে? গো হবে না গোজ হবে? এটা হোমওয়ার্ক 2, এটা HW2 দিলাম, তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? নেক্সট দেখো, এটা ট্যাকেল করতে গেলে আমাকে একটু রুলসটা তোমাদের এক্সপ্লেন করতে হবে।
কিছু কিছু এমন এমন কিছু তোমার নাউন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি হয় যদি এই যে অ্যান্ড আর দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হয় প্লুরাল, এবং যদি সেই দুটির যে তোমার সাবজেক্ট দুটি যদি অর্থ মানে যদি একটাকেই যদি ইঙ্গিত করে, তাহলে সেখানে তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। ভালো করে বুঝো, এমন দুটি সাবজেক্ট যেটার মানে একই, হয়তো দুটো বসেছে কিন্তু তার মানে কিন্তু দাঁড়াচ্ছে কিন্তু একই, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড মানে হচ্ছে তোমার পাউরুটি, বাটার মানে মাখন। এটা কিন্তু আলাদা আলাদা কিছু না, এই দুটো মানেই জীবিকাকে বোঝায়, প্রফেশন, রুটি রোজগারি, আমরা বলি না রুটি রোজগারি, ঠিক আছে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার এর মানে দুটো হলেও, মানে দুটো সাবজেক্ট হলে এর মানে কিন্তু দাঁড়াই প্রফেশন, PROFESSION। ওকে, প্রফেশন জীবিকাকে বোঝায়, তাহলে জীবিকা একটা, জীবিকা তো বহু বচন হয় না, জীবিকা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তাহলে কি হবে, ব্রেড অ্যান্ড বাটার আর হবে না, কি হবে, ইজ হবে। ওকে, তাহলে দুটো সাবজেক্ট আলাদা আলাদা কিন্তু তার মানে কিন্তু এক, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল বসাবো না, সিঙ্গুলার বসাবো, ঠিক আছে। তাহলে কি হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ নেসেসারি ফর এভরিওয়ান, সবার জন্য কি অপরিহার্য, ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা। এরকম আরেকটা দেখো উদাহরণ, দেখো টাইম অ্যান্ড টাইডস। টাইম অ্যান্ড টাইডস, দেখো টাইম সময়, টাইডস মানে হচ্ছে স্রোত, এই দুটোর মানে আলাদা হলে এই দুটোই মূলত কাকে ইন্ডিকেট করে, সময়কে, টাইমকে ইন্ডিকেট করে, ঠিক আছে। এই দুটো মানে কিন্তু সময়কে বোঝায়। এগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সময়, সেহেতু সময় কি, সময় একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভাবটা কি হবে, সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার কোনটা, এস বাই এস যেটা আছে, তাহলে ওয়েটস হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড দ্বারা মূলত সময়কে বোঝায়। এরকম কিছু ওয়ার্ড আছে, মুখস্থ করে নাও, একটু মুখস্থ করতে হবে, একটু শখটা মানে লিস্ট আমি দিয়ে দিচ্ছি, দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ওকে, লং অ্যান্ড শর্ট, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ক্রাউন অ্যান্ড গ্লোরি, টুথ অ্যান্ড অনেস্টি, হামার অ্যান্ড সিকলস, ঠিক আছে, অনার অ্যান্ড গ্লোরি, ফান অ্যান্ড ফ্লোরি, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার, পার্ট অ্যান্ড পার্সেল, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লাইম অ্যান্ড সোডা। এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সবসময় ভার্বটা কি হয়, ভার্বটা হয় সিঙ্গুলার। এখানে কিন্তু কখনো প্লুরাল কিন্তু ভুল করে করবে না, সিঙ্গুলার হবে, সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে। যেখানে দেখবে এইগুলো এরপরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, এগুলো একদম মুখস্থ করে নাও, ঠিক আছে। যে কোনো বই কিন্তু দেওয়া থাকে না, আমি জাস্ট একটু বিভিন্ন রকম জায়গা থেকে স্টাডি করে কিন্তু তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো ক্লাস। তোমাদের রেগুলারলি ক্লাস হবে একাডেমিকের জন্য, বিভিন্ন রকম ক্লাস, 11, 12 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, বিভিন্ন ক্লাসের জন্য আমরা ক্লাস নিয়ে আসবো সাবজেক্ট ওয়াইজ। কোন কোন সাবজেক্টের ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা যারা নোটস কালেক্ট করতে চাও এই সমস্ত ক্লাস, তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপটা জয়েন করে নাও। সেই গ্রুপে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেওয়া হবে না, সেখানে কিন্তু ফ্রিতে তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করানো হবে, বিভিন্ন রকম মক টেস্ট, ঠিক আছে, সবকিছুই এই ক্লাসে আসবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।